তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, সনদ নিয়ে কি সংকটে বিএনপি? এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জুলাই সনদ, যেটি আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব দলেরই কাঙ্ক্ষিত ছিল, সবাই চেয়েছে, আপনারাও চেয়েছেন, আপনাদের দলগত আমরা এখনো চাই, আপনারা চেয়েছেন। এই জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান বিষয়ে আনা মুলতবি প্রস্তাবে প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দল, এবং তারা গতকালকে রাজধানীতে বেশ বড় একটি সমাবেশও করেছে। এবং এখান থেকে বলা হচ্ছে জুলাই সনদ যদি না মানে তাহলে রাজপথ উত্তপ্ত হবে এবং জুলাই সনদ মানতে বাধ্য করা হবে সরকারকে। ধন্যবাদ। জুলাই থেকে বিএনপি সরে যাচ্ছে না, এটা আসলে এনসিপি বা এবং তাদের মিত্র দলগুলো যে অভিযোগটা নিয়ে আসছে যে বিএনপি জুলাই সনদ থেকে বা এই বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে, এটা একেবারেই অমূলক। এটা হচ্ছে যে পদ্ধতিগত, মানে কোন পদ্ধতিতে আপনি যেতে চান সেটা নিয়ে একটা ডিবেট আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জুলাই সনদে আমরা যে অঙ্গীকারগুলো করেছি, আমরা স্বাক্ষর করেছি, বিষয়টা হচ্ছে কি, বিএনপি তো জুলাই সনদে একটা স্বাক্ষরকারী রাজনৈতিক দল। আর অভিযোগটা আনছে কি, যারা স্বাক্ষরই করেনি, তখন কথাটা খেয়াল করতে হবে যে জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি, যে ওই যে একটা ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনা কেউ স্বাক্ষর করে ইতিহাসের অংশ হয়েছেন। এবং আমার মতো কিছু মানুষ যারা স্বাক্ষর করার সৌভাগ্য না থাকলেও অ্যাটলিস্ট অনুষ্ঠানটি আমরা প্রত্যক্ষ করেছি এবং প্রত্যক্ষ করে আমরা ইতিহাসের অংশ হয়েছি বলতে পারবো যে সেখানে ইতিহাসের সাক্ষী হয়েছে। হ্যাঁ, ইতিহাসে সাক্ষী হয়েছে, স্বাক্ষর করতে পারিনি, ইতিহাসে সাক্ষী হয়েছি। এখন যে দলটি স্বাক্ষরই করলো না, লেটার অন করেছে, পরে করেছে, পরে করা আর ওই মুহূর্তে করা তো এক জিনিস না। ওটাতেই তো করেছে, তাতে তো কোনো সন্দেহ নেই। এখন তারা যদি জুলাই সনদ নিয়ে যদি এমন কথা বলেন যে আমরা সরে তো তারা গিয়েছিল, তারাই তো স্বাক্ষর করেননি। কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে জনমত বলেন, মানুষের আকাঙ্ক্ষা বলেন, সব কিছুকে তারা ফাইনালি রেসপেক্ট করে তারা পরে গ্রহণ করেছেন, স্বাক্ষর করেছেন। এবং সেখানেও তাদের কিছু কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, তাদের কিছু বক্তব্য রেখে তারপরে তারা সাইন করেছেন, ঠিক কিনা? এনসিপি কিন্তু জাস্ট সাইন করেনি, সাইন করলো, কিন্তু সেখানে তাদের কিন্তু কিছু কন্ডিশন আছে, কিছু অবজারভেশন আছে। অবজারভেশন তো বিএনপিরও আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও তো আছে, এবং সেটি তো থাকা স্বাভাবিক নাকি? আমি তো সেই অবজারভেশন সহই আমি ইলেকশনে গিয়েছি। আমি যখন আমার পার্টির ইশতেহার যখন ঘোষণা করেছি, আমি ক্ষমতায় গেলে কি করব, ক্ষমতা শব্দটা খুব খারাপ, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, আমি দুঃখিত। রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনার যদি দায়িত্ব যদি জনগণ দেয়, তাহলে জনগণ এবং দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কী হবে সেটা আমরা স্পষ্ট করেছি। তাহলে আমার দায়িত্বটা কি, যে যেই জনগণ আমাকে ম্যান্ডেট দিল, আমি ম্যান্ডেটেড হলাম, আমার সেটা বাস্তবায়ন করা, এবং এর মধ্যে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করে নিয়ে আসা। আপনারা কি নোট অফ ডিসেন্ট সহই আপনাদের ইশতেহার জনগণের কাছে তুলে ধরেছিলেন? আমরা যেটা ওখানে যা সাইন করেছি, যে বিষয়গুলো আমরা আপত্তি তুলেছি, তো সেই বিষয়গুলোকে আমাদের জনগণের কাছে যেতে হবে না? নিশ্চয়ই যেতে হবে। এবং এটা তো একটা হিস্টোরিক্যালি একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে বিএনপি, যেমন আপনি ধরুন কোনো রাজনৈতিক দল, যেমন যার ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আসছে, কোনো রাজনৈতিক দল, আমরা যখন ধর্মনিরপেক্ষতার প্রতি শব্দ কি হবে, আল্লাহর প্রতি সার্বভৌমত্ব স্থাপন করা, তার প্রতি আস্থা প্রকাশ করা, এটা তো আবার আমাদের অবস্থান।
আমরা তো সংবিধানটাকে ওই ওই জায়গায় দেখতে চাই। সুতরাং আমাদের একরকম অবস্থান আছে, আবার যারা সেকুলার চিন্তা ভাবনা করেন তাদের আরেক রকম অবস্থান আছে। এবং এটি তো স্বাভাবিক। আপনি সব বিষয়ে তো আপনি মোটা দাগে আপনি অনেক বিষয়ে একমত হবেন, কোনো কোনো বিষয়ে আপনি ভিন্ন মত থাকবে, কোনো কোনো বিষয়ে আপনার থাকবে যে আপনি একমত, মানে আইডিয়াতে আপনি একমত, স্পিরিটে আপনি একমত, কিন্তু আপনি প্রক্রিয়াটায় আপনি ভিন্ন মতে যেতে চান। যেমন আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারের হোম মিনিস্টার তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। এটা তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে এই ব্যাখ্যাটা ভুল। সেটা কি? আপনার দেশে যখন সংবিধান কার্যকর থাকে, একটা রাষ্ট্র তো পরিচালনা সংবিধানের মধ্য দিয়ে। জামাতের আমির সাহেব গত 3 দিন আগে একটা পাবলিক মিটিংয়ের মধ্যে বলেছেন, যেই দলটি প্রথম গণভোটের আয়োজন করেছে, যাদের নেতা যেই দলের প্রতিষ্ঠাতা গণভোট দিয়ে তার ক্ষমতা এন্ডোর্স করেছেন, ক্ষমতা গ্রহণ বা তারা এখন এটা বিরোধিতা করে। এটা তিনি বলছেন ইট ইজ আইরনি অফ দ্য ফেট। ইনফ্যাক্ট উনি তথ্যটা পুরো মাঠে বক্তৃতা করেছেন বলে হয়তো এটা এক্সপান্স করার কোনো ব্যাপার নাই, কিন্তু সংবিধানে যদি এই বক্তব্য দিতেন তাহলে এটা এক্সপান্সড হতো। নিশ্চয়ই কোনো এমপি যদি মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে এক্সপান্ড হতো। কারণ হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি গণভোটের বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন, অ্যাট দ্যাট টাইম দেশে কোনো সংবিধান ছিল না, সংবিধানটি স্থগিত ছিল। 20শে অগাস্ট খন্দকার মোস্তাক আহমেদ যখন টেক ওভার করলেন, খন্দকার মোস্তাক আহমেদ তো আওয়ামী লীগের একটি অংশ। আমি এটাকে যেটা বলি, 75 সালের 15 আগস্ট হচ্ছে আওয়ামী লীগের একটি উপদলীয় অভ্যুত্থান। 15 আগস্ট অভ্যুত্থানটা ছিল উপদলীয় অভ্যুত্থান আওয়ামী লীগের একটা ফ্যাকশন থেকে, অর্থাৎ বাকশালের এগেনস্টে যারা মানে দক্ষিণপন্থী, যারা আওয়ামী লীগপন্থী, তারা একটা কু করেছিল। খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ কু করে শেখ মুজিবুর রহমান সরকারকে বা বাকশালের সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছিল। অথবা যে ঘটনাটি ঘটেছিল, অনেক মর্মন্তদ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটাকে আমি সবসময় এটাকে মানে এটাকে আমি নিন্দা করেছি। বাট অ্যাট দ্য সেম টাইম খন্দকার মোস্তাক আহমেদ 20শে আগস্ট, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ক্ষমতায় না, 20শে আগস্ট আপনার সংবিধানটাকে স্থগিত করেছিলেন। খন্দকার মোস্তাক, আমি তো দিন তারিখ উল্লেখ করে বললাম, 20শে আগস্ট বাংলাদেশের সংবিধান প্রথমবারের মতো স্থগিত হয় 1975 সালে। এখন যখন সংবিধান স্থগিত থাকে তখন প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারেন, এবং প্রেসিডেন্ট জিয়া এই যে বাংলাদেশটাকে তিনি একটা বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন, অ্যাট দ্যাট টাইম কোনো পার্লামেন্ট ছিল না। উনি যে দেশটা রুল করবেন, উনি যে বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবেন, তখন তো আপনার রাষ্ট্রীয় মালিকানায় আপনার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল। এই যে আপনি একটা মেজর চেঞ্জেস আপনি আনলেন, এই মেজর চেঞ্জেস আনার জন্য তো আপনার একটা এন্ডোর্সমেন্ট লাগবে। সিন্স অ্যাট দ্যাট টাইম পার্লামেন্ট ছিল না, সো অ্যাট দ্যাট টাইম প্রেসিডেন্ট হ্যাড টু গো ফর এ রেফারেন্ডাম। পার্লামেন্টে অনুপস্থিত থাকার কারণে, সংবিধান তখন অকার্যকর থাকার কারণে, স্থগিত থাকার কারণে তখন একটা গণভোটের আয়োজন করতে হয়েছিল। ঠিক আছে? তো সুতরাং যেই গণভোটের উদাহরণটি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি যেটা উল্লেখ করেছেন, সেটা আপনার ইতিহাসের তথ্য অনুযায়ী সেটা সঠিক ছিল না। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ রিপন ভাইয়ের আলোচনা শুনলাম। রিপন ভাই বললেন আপনাদের অভিযোগ 11 দলীয় জোটের যে বিএনপি জুলাই স্পিরিট থেকে সরে গেছে এবং তারা এই গণভোটটিকে অস্বীকার করছে। এই মুহূর্তে তারা আসলে পুরনো রাস্তায় হাঁটছে, পুরনো পথেই হাঁটছে। রিপন ভাই বললেন আপনারা আসলে এটিকে আপনারাই বুঝতে পারেননি, বা আপনারাই তো স্বাক্ষর করেননি জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে দেখেই। তো তাদের বাস্তবায়ন প্রক্রিয়া ভিন্ন হতে পারে দল ভেদে। তো আপনাদের অভিযোগ, ওনারা তো অস্বীকার করছেন যে ওনারাই জুলাই মূলত সনদ বাস্তবায়ন করবেন, এবং গণভোটটি আসলে সংবিধানে না থাকবার কারণে এটিকে সংবিধান সম্মতভাবেই এটিকে লেজিটিমাইজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সহ আলোচককে ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে, আমরা জুলাই সনদে প্রথমে যে স্বাক্ষর করিনি, এটার কারণ ছিল, উপযুক্ত কারণ ছিল। কারণটা হচ্ছে জুলাই সনদ যেগুলো 84টা সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে,
তো সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, কোন প্রক্রিয়ায় হবে, কত দিনের মধ্যে হবে, দায়িত্ব কাদের উপরে বর্তাবে, এর কোনো কিছু পলিসি ঠিক করা হয় নাই। তাহলে এই কোনো কিছু ঠিক না করে সেখানে কিভাবে স্বাক্ষর করব আমরা আমাদের জায়গা থেকে, এবং সেই স্বাক্ষরটা আমরা করলাম তারপরে হলো না, তাহলে আমরা কি কখনো আমাদের জায়গা থেকে সেই না হওয়ার দায়বদ্ধতা এড়াতে পারবো কি না? আমরা আমাদের জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর করিনি যতক্ষণ না ওই পলিসিটা তৈরি হয়, ওই বাধ্যবাধকতা তৈরি হয় যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, কত দিনের মধ্যে হবে, এবং সরকার এটা করতে বাধ্য থাকবে কিনা। এবং সেই জায়গা থেকে যেদিন এটা নিশ্চিত হলো সেদিন আমরা নির্বাচনের আগে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছি। বিএনপি তাদের জায়গা থেকে এগুলো চিন্তা না করে হয়তো বিএনপি স্বাক্ষর করেছে, কারণ এখন তাদের কথা শুনে যেটা বোঝা যায় তারা চাচ্ছিল যে জুলাই সনদ কি বলতেছে বলুক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, ঐক্যমত্য কমিশন হোক, এটা শুধু পার হোক, গণভোট কি বলতেছে বলুক, এটা শুধু পার হোক, আমাদের দরকার শুধু নির্বাচনটা, নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা আমাদের মতো করে করে নিব। এখন তাদের ভাষ্য অনুযায়ী যেটা আপনি মাত্র বললেন যে তারা তাদের জায়গা থেকে বলছে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, আমাদের মতো করে বাস্তবায়ন করব। একটা দলের দলীয় মনোভাব পূর্ণ করার জন্য এই অভ্যুত্থানটা হয় নাই। একটা দলের জায়গা থেকে তারা তাদের ভাবে এটা তো দলীয় এজেন্ডা না, তাহলে তো সেটা তাদের দলীয় এজেন্ডা হিসেবে থাকতো। নোট অফ ডিসেন্ট ছিল না, এটা তো দলীয় নোট অফ ডিসেন্ট ছিল। দেখেন এখানে যে প্রস্তাবগুলো আছে জুলাই সনদে, এই প্রত্যেকটা প্রস্তাবের পিছনে নোট অফ ডিসেন্ট আছে কোনো না কোনো দলের। তার মানে কি এই যে কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট ভাবে ঐক্যমত্য তো হয়েছে না, অনেকগুলো, যেগুলো হয়েছে সেগুলো একদম নামকা অস্তে কিছু, মানে প্রত্যেকটার পিছনে কারণ কোনো না কোনো দলের 30টার নোট অফ ডিসেন্ট পাবেন। হ্যাঁ, এখন এখানে যে 84টা আছে এর মধ্যে বিএনপির জায়গা থেকে 10টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, 74টাতে দেয় নাই। এই 74টার চেয়েও এই 10টা পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ, বাস্তবায়ন করাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখন বিএনপির দলীয় জায়গা থেকে তাদের আলাদা স্ট্যান্ড থাকতেই পারে, আদর্শিক জায়গা থেকে ডিফারেন্ট থাকতে পারে, সেই জায়গায় তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা দলের দলীয় দ্বিমত একটা দেশের উপরে তো চাপিয়ে দেওয়া যায় না, একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া যায় না। তাদের স্লোগান হচ্ছে সবার আগে দেশ, তাহলে দেশের স্বার্থকে তো আগে দিতে হবে। সেখানে 30টা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে অধিকাংশ যে জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে সেই জায়গাগুলো জুলাই সনদ আছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এখন আবার নতুন আরেকটা জিনিস এসেছে, যখন বিএনপি তাদের জায়গা থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় কথা তুলনামূলক ভিন্নধর্মী কথা বলে জনগণের যে তাদের সেন্টিমেন্ট সেই জায়গায় যখন জায়গা পাচ্ছে না, তখন তারা বলতেছে না আমরা এখন জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু এখানে গণভোট আমাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তখন তারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন করা শুরু করলো। এখন তারা বলছে গণভোট অবৈধ, ইনডিরেক্টলি এই কথা বলা শুরু করতেছে। এই সংবিধান, যে সংবিধানকে সামনে রেখে বলতেছে গণভোট অবৈধ, সেই সংবিধানের সাথে বলা হচ্ছে যে কেবলমাত্র এবং কেবলমাত্র জনগণই সার্বভৌম, জনগণের অভিপ্রায়ের যে ব্যক্তি এটাই হচ্ছে সর্বোচ্চ জায়গা। তো এই গণভোটে তো সেই জনগণ তাদের ম্যান্ডেট দিল, বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তারা সরকার গঠন করেছে, এটা হচ্ছে সরকার হিসেবে দেশ চালানোর জন্য, পলিসি মেকিংয়ের জন্য। পাশাপাশি ওই জনগণই 70% আরেকটা ভোট দিয়ে বলল তুমি এই 50% দিয়ে তুমি সরকার গঠন করো, আর এই 70% আমরা এই কারণে দিচ্ছি যে তোমার ওই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে গণভোটে, আমরা হ্যাঁ ভোট দিয়েছি, তোমার এটা বাস্তবায়ন করতে হবে। যদি এটাই না হতো তাহলে তারেক রহমান কেন গিয়ে বললেন হ্যাঁ ভোট দিতে হবে? তো আমাদের জায়গাটা থেকে এটা হচ্ছে কি যে বিএনপি আসলে তাদের জায়গা থেকে, আমি জানি না তখন জনাব সালাউদ্দিন আহমেদ নিজে ঐক্যমত্য কমিশনে ছিল, তারা প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো আমরা মনে করি তাদের অভিজ্ঞতার জায়গা বেশি, তারা বুঝে বুঝে প্রত্যেকটাতে সাইন করেছে, একটার পর একটা স্টেপে গিয়েছে, তারেক রহমান হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছে। কিন্তু এখন যখন ক্ষমতায় আসলো তখন তারা তাদের জায়গা থেকে দেখছে এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা হয়, ক্ষমতাসীন দলের ক্ষমতা কমে যায়, ক্ষমতাসীন দলের একক ক্ষমতায় সার্বভৌম হয়ে ওঠা, স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ হয়ে যায়, বিরোধী দলকে সুযোগ দিতে হয়, জনগণের কথা ভাবতে হয়, এককভাবে যা মন চায় তা করা যায় না। যখন ক্ষমতায় চলে আসে 2/3 বেশি ভোট পেয়ে, তখন এটা আর কারো ভাল লাগে না, কোনো ধরনের শিকল টিকল ব্যারিয়ার আর ভালো লাগে না। এই জন্য তারা তাদের জায়গা থেকে এখন ওই অধ্যাদেশগুলো বাতিল করছে কিংবা স্থগিত করছে যেগুলো দিয়ে তাদের ক্ষমতা কমে যাবে, আর ওইগুলো বাস্তবায়ন করছে যেগুলো তাদেরকে আরো শক্তিশালী করবে। এই জিনিসটা যদি কন্টিনিউ থাকে তাহলে আরো স্বৈরাচার তৈরি হবে। এটা তৈরি হওয়ার পথ, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা চাই তারা যেন ওই পথে না যায় যেই পথ বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের জায়গা থেকে সার্বিকভাবে জনগণের সাথে রাষ্ট্রের সরকারি দলের
কিংবা বিরোধী দলের এই যে ক্ষমতার যে ভারসাম্যটা, এটার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়ন জরুরি এবং এটা বিএনপিকে করতেই হবে। মানে বিএনপি কি তাহলে এই জুলাই সনদ নিয়ে এক ধরনের সংকটের মধ্যেই পড়েছে? এটা পড়ার কথা না, তারা আসলে কি ক্ষমতার দ্বন্দ্বে পড়েছে। সংকটে তো পড়ার কথা না, তারা তো জুলাই সনদকে এগ্রি করেই সাইন করেছে। জুলাই সনদে তারা তো গণভোটে হ্যাঁ বলেছে, তার মানে ক্ষমতায় আসার আগে পর্যন্ত তারা সংকটে পড়ে নেই। কিন্তু এখন যখন 2/3 বেশি আসন তাদের হাতে, যেহেতু ওই সংবিধানকে সামনে আনলে 2/3 আসন অনুযায়ী বা মতামত অনুযায়ী সংসদে যা ইচ্ছা তা করা যায়, এখন তাদেরকে ওই ক্ষমতার মোহটা পেয়ে বসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে ওই বিপথে, স্বৈরাচারের পথে আমরা যেতে দিব না ইনশাআল্লাহ। জি, রিপন ভাই, ক্ষমতার মমতায় পড়ে আপনারা এখন 2/3 মেজরিটি পেয়ে যা ইচ্ছা তাই করছেন, বা নিজেদের ক্ষমতাকে ধরে রাখবার জন্য বা আরও বেশি ক্ষমতায়িত হওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তর শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। ক্ষমতার মমতায় পড়ে আপনারা জুলাইকে পাশ কাটাচ্ছেন একচ্ছত্র আধিপত্য বিস্তার করবার জন্য, বা ফ্যাসিস্ট হয়ে উঠবার জন্য, বা স্বৈরাচারী হয়ে উঠবার জন্য। আমি যখন আগের পর্বে যখন আলাপ করলাম, আমি আপনাকে বলেছিলাম যে ক্ষমতা শব্দটাকে আমি খুব ভীষণ অপছন্দ করি। কিন্তু সেই ক্ষমতাই তো আপনারা দেখাচ্ছেন। টার্মটা, সার্জিসের বক্তব্য, ক্ষমতাটা একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করতে যে যখন বোধ করবে সে ক্ষমতায় আছে বা ক্ষমতা প্রয়োগ করবে, এটা একদম ইনডিসেন্ট। এবং এটা আমার মনে হয় না যে এই ধরনের ভাবনা চিন্তা গণতন্ত্রে যায়। ক্ষমতাকে আমরা ওইভাবে চিন্তা করছি না, তো ক্ষমতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি যখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছি, ম্যান্ডেটেড হয়েছি, দেশের জনগণ আমাকে সরকার পরিচালনা করার জন্য ম্যান্ডেট দিয়েছেন এবং আমার পার্টির একটা ইশতেহার ছিল। আমি ইশতেহার নিয়ে জনগণের কাছে ভোটে গিয়েছি। সেটি তো 51% বা 50+, আমি একটা বাট কিভাবে 70% তো আবার জুলাই সনদকেও ম্যান্ডেট, রাইট। সেজন্য আমরা বলছি যে জুলাই সনদ যেটা আছে সেই সনদটা নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করব। কিন্তু এটার মধ্যে যে আগের যে সরকারটি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো, এটাও তো সত্য যে আমরা যে বিষয়গুলো আমাদের সাথে আলোচনা হয়েছিল, সেই আলোচনার বাইরে যে একতরফাভাবে আমাদের সাথে কথা না বলে তারা এটা মানে আপনার রেফারেন্ডাম এটা ঢুকিয়ে দিল। শুধুমাত্র 4 নম্বর প্রশ্নের বেলায় লিখলো এটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী মানে ইশতেহারের আলোকে তারা সেটা বাস্তবায়ন করবেন। কোনটা ঠিক হওয়া উচিত? শুধু ওইটাই না সামগ্রিকভাবে সবটাই তো হওয়া উচিত? আপনার সংস্কার কমিশন তো ডিটেল আলোচনা হয়েছে, তো ডিটেল আলোচনা হলে সেখানে আপনি আপনার অবস্থান তুলে ধরেন, সবাই যার যার অবস্থানটি তুলে ধরেছেন, তাই না? এবং আপনি তো এটা তো জানেন, যেমন আপনার দেশের প্রেসিডেন্ট পদে যিনি আছেন, উনি বললেন যে উনি নাকি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি পারেন না, ওনাকে পারানো হচ্ছে। তা আমি একটা টকশোতে বললাম যে আমাদের এই পারানো হওয়ার মতো প্রেসিডেন্ট আমাদের আর দরকার নাই। যেই প্রেসিডেন্ট পারেন মানে করেন, তারপরে তিনি বলেন যে আমাকে পারাচ্ছে, এটা কি খুব গ্রেসফুল? আমাকে পারাচ্ছে, এটা খুব গ্রেসফুল? সংসদে শুনতে হলো যে রাজহংসী না, রাজহংসের মতো তাকে ডিম পাড়াতে বলা হচ্ছে। এটা কি খুব ডিসেন্ট হচ্ছে না? মোটেই না। তো তারপরে তো প্রেসিডেন্ট আছে, এই পারাপারি করা মার্কা প্রেসিডেন্ট তো দেশের দরকার নাই। নিঃসন্দেহে আমাদের সংবিধানে অনেকগুলো সংশোধন দরকার, অনেক কিছুই দরকার। একটা সরকার শুধুমাত্র জুলাই, আমি বহুবারই বলেছি যে এই জুলাই সনদের মধ্যে যা কিছু উল্লেখ আছে সেগুলো বাস্তবায়ন হলে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হবে, নট নেসেসারিলি, বরং লট অফ ইস্যুস আছে যেগুলো নট ডিসকাসড, নট ইনঅ্যাক্টেড, নট ইনকর্পোরেটেড, হয় নাই সেগুলো। যেমন বিলেতের পার্লামেন্টে একজন এমপি যদি তিনি শপথের বাইরে কাজ করেন,
অথবা কোনো ইমোরাল অ্যাক্টিভিটির মধ্যে চলে যান, তাহলে তার সদস্য পদ থাকেন, অনেক সময় তিনি ভর্ৎসনার সম্মুখীন হন, তিনি পানিশমেন্টে থাকেন, ইত্যাদি ইত্যাদি। এই পার্লামেন্টে, মানে বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে, আর যদি আমি 53 বছর ধরি, 73 থেকে 53 বছরের ইতিহাসে বাংলাদেশে আজ পর্যন্ত পার্লামেন্টে একটা এথিক্স কমিটি হয়নি। পার্লামেন্টে একটা এথিক্স কমিটি হয়নি। বিলেতে এথিক্স কমিটির চেয়ারম্যান অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল। তা আপনি আপনার তো দরকার অ্যাকাউন্টেবিলিটি। আমরা কি বিগত পার্লামেন্টে বা আগে পার্লামেন্টগুলোতে অনেক এমপিদেরকে অনেক নীতি বিগড়িত কাজ সম্পর্কে আমরা জানি না? তাদের অডিও ভিডিও অনেক কিছুই কি এখনো ভেসে বেড়ায় না? আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে? আরে ডিসিএসপির কথা বাদ দেন, ডিসিএসপিদের অনৈতিক কর্মকাণ্ডে তো ছয়লা সোশ্যাল মিডিয়া, মানে ভিডিও টিডিও ভাসে নাকি? কিন্তু জনগণের প্রতিনিধি যারা, তাদেরকে মানে তারাও তো আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে চলে দেন। বিষয়টা এরকম না। আমরা যেটা চলতে চাই সেটা হচ্ছে এত মানুষের রক্তের বিনিময়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, আমাদের এই নতুন বাংলাদেশের এই প্রেক্ষিতে বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে, একটা ভালো নির্বাচন ব্যবস্থা থাকবে, জনগণ মানে সরকারকে প্রশ্ন করতে পারবে, তাই না? আপনি শুরুতে বলছেন মানে প্রশ্ন করতে চান, তাই না? যেই রাষ্ট্রে সমাজের জনগণ প্রশ্ন করতে পারে না এবং প্রশ্ন মীমাংসিত হয় না, মানে প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সেটা তো আসলে খুব গণতান্ত্রিক ব্যবস্থা না। সুতরাং আমি ভেরি মাচ একমত যে কন্টেন্টস অফ দ্য আপনার ডেমোক্রেটিক পলিটি যা, সেগুলো সনদে থাকুক অথবা না থাকুক। বর্তমান সংসদ কিন্তু বিরোধী দলকে ওই সনদে থাকুক আর না থাকুক সেগুলো আলোচনা হতে হবে এবং সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা আচ্ছা, সার্জিস আলম, আপনার কাছে একটু শুনতে চাই, এগুলো নিয়ে তো সংসদে আলোচনা করবার সুযোগ আছে এবং জুলাই সনদেই তো উল্লেখ করা আছে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী এগুলো বাস্তবায়ন করবেন, এটি তো সঠিক। রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী যেগুলো বাস্তবায়ন করবেন সেটার জন্য তাদেরকে আলাদা করে দলীয় প্রতীকে ভোট দেওয়া হয়েছে, আর যেটার জন্য তারা আলাদা করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সেটার জন্য তাদের আলাদা গণভোট দেওয়া হয়েছে। এটা কাজ তাদেরকে প্যারালালি করতে হবে। এটা যেমন তারা করবেন, তাদের ইশতেহার বাস্তবায়ন করবেন, ওইটাও তাদেরকে প্যারালালি করতে হবে এবং একই আদেশ থেকে এটা এসেছে। একটা জিনিস দেখেন, ইভেন আমি তো ওইটা তো করতে হবেই, জুলাই সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবেই। এরপর আমি বিএনপির ইশতেহারে আসি, বিএনপির একটু ইশতেহারে আসি। সেটা হচ্ছে বিএনপি ভাইও একটু আগে বললেন, উনি একটা প্রথমে কথা বলেছেন যে উনাকে আসলে উনি ক্ষমতাটা বেশ অপছন্দ করেন। আমরা এটা বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে বিএনপিতে এমন অনেক মানুষ আছেন যারা তাদের জায়গা থেকে ব্যক্তিভাবে ক্ষমতা কেন্দ্রিক হওয়াটা পছন্দ করেন না, বরং মৃত্যুর আগে হলেও দেশের জন্য কিছু করে যেতে চান, যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শটাকে ধারণ করেন, বেগম খালেদা জিয়ার আদর্শটাকে ধারণ করেন। কিন্তু এই বিএনপির মধ্যে একটা বড় সুবিধাভোগী গোষ্ঠী আছে যারা বিএনপি নামক রাজনৈতিক দলটাকে ব্যবহার করে, যারা অত্যন্ত সক্রিয়, অত্যন্ত প্রভাবশালী, পলিসি মেকিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাদের কাছে দেশ বড় না, দল বড় না, যাদের কাছে ব্যক্তিটা বড়, যারা কোনো একটা নির্দিষ্ট স্টেক হোল্ডারকে সার্ভ করে, ওই সার্ভ করাটা যাদের কাছে বড়। এইখানে আপনি কয়েকটা জিনিস দেখেন। বিএনপির 31 দফা, এই যে বিএনপির 31 দফা, এই 31 দফা যখন আমরা দেখি, প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। সেই কমিশনটা ঐক্যমত্য কমিশনে হলো। এখানে কিন্তু দেখেন বিএনপি বলছে এখন সংবিধান সংশোধনী করবে। 17টা সংশোধনীও হয়েছে। যেই দল যখন ক্ষমতা এসেছে নিজেদের মতো সংশোধন করেছে, আরেক দল এসে বাতিল করেছে ওই সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে। সংশোধনী খেলা হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো অগ্রগতি হয় নাই। এই জন্য তাদের প্রথম কথা সংবিধান সংস্কার কমিশন। এখন তারা বলছে না, সংস্কার করা যাবে না, সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। তাহলে তারা যে 31 দফা দিল, প্রথম দফায় যে সংস্কারের কথা বললো, এই সংস্কারটা এখন তারা কিভাবে করবে? এটা যদি এখন তারা তাদের প্রথম দফাটা বাস্তবায়নও করতে যায়, তখনও আবার সংবিধানের তো তার বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে করবে? 1। 2 নম্বর, তারা তাদের জায়গা থেকে বলল যে এখানে 9 নম্বর ধারা দেয়া আছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো পুনর্গঠন করবে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হিসেবে আসি পিএসসি, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই যে মানবাধিকার কমিশনগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, এই প্রতিষ্ঠানের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য সরকার দল, বিরোধী দল, বাইরের বিভিন্ন স্টেক হোল্ডার মিলে যেভাবে এই প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়াটিতে ওই বিএনপি গিয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আপনি জুলাই সনদে দেখেন
দেখেন, দেখবেন ঠিক ওই ওই জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়া। তার মানে এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে শুধু নাম কাওয়াজতে মানুষের চোখে শুধুমাত্র ছানি দেওয়ার জন্য, আর অন্য কোনো কিছুই না। আপনি দেখেন জুডিশিয়াল কমিশন, তাদের 10 নম্বর যে দফা 31 দফার জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, এই জিনিসগুলো তারা স্বচ্ছ প্রক্রিয়া নিরপেক্ষ প্রক্রিয়া করতে চায়। আপনি দেখেন কয়েকদিন আগে যে কয়েকটা অধ্যাদেশ বাতিল করেছে তার মধ্যে এই বিচারিক প্রক্রিয়ার আলাদা সচিবালয় গঠন, আলাদা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের হস্তক্ষেপ বাতিল করার যত ধরনের অধ্যাদেশ ছিল এগুলো তারা এখন পর্যন্ত বাতিল করে রেখেছে। এরপরে আরেকটা জিনিস বলি, এই যে 13তম এখানে তাদের যে দফা এখানে দেয়া আছে দুর্নীতি প্রতিরোধে তারা আলাদা করে একটা ন্যায়পাল নিয়োগ করবে, কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। গিয়ে দেখেন ন্যায়পালের ওইখানে গিয়ে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এবং তারা এখানে 14 নম্বর দফা সর্বস্তরের আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। মানবাধিকার কমিশনে তারা এই অধ্যাদেশ যেটা ছিল বাতিল করে দিয়েছে, গুমের অধ্যাদেশ যেটা ছিল বাতিল করে দিয়েছে। এই 31 দফার যদি তারা 31 দফা শুধু মেনে নেয়, তাদের দফা জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, গণভোটের ম্যান্ডেটও বাস্তবায়ন হয়ে যায়। কিন্তু সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা হচ্ছে তারা যখন এই দফাগুলো করেছিল তারা নিজেরা সাফারার ছিল। তাদের উপরে স্বৈরাচার একটা সরকার অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কিন্তু এখন তারা যখন কথা বলছে তারা তাদের জায়গায় ক্ষমতায়, এই জন্য তারা আগের দিনগুলো ভুলে গিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে খুবই দুঃখজনক, 1971-ও আমাদের এই দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়েছে, 72 সালে যখন আমাদের সংবিধানটা তৈরি হয়, আর এই 24-এর পরেও যখন আমাদের জুলাই সনদ তৈরি হয় তখন এই দুঃখের মধ্যে দিয়ে গেছে। এই দুই সময়ে তখন যারা ওই সংবিধান তৈরির 72-এ নেতৃত্বে ছিল তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই 24-এর জুলাই সনদ যখন তৈরি হয় তখন বিএনপির যেই মানুষটা প্রতিনিধিত্ব করেছিল তিনি নিজের চোখে এই জুলাই অভ্যুত্থানটা দেখেন নাই, তারা এই দরদটা বুঝেন না। এই জন্য তাদের জায়গা থেকে এখন যখন তারা ক্ষমতায় এসেছেন তারা ওই পূর্বের যে সাফারিংয়ের যে বিষয়গুলো এগুলো তারা ভুলে যাচ্ছেন। না হলে সবচেয়ে বেশি গুমের শিকার তো হয়েছে আমার বিএনপির ভাইরা, 600-র অধিক ভাই গুম হয়েছে। ইলিয়াস আলীর ওয়াইফ সেই সংসদে দাঁড়িয়ে বলে ইলিয়াস আলী কোথায়, এই প্রশ্নের উত্তর বিএনপির কারো কাছে নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে গুমের অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়। এর চেয়ে দুর্ভাগ্যের একটা দেশের আর কি হতে পারে? তো আমাদের সবচেয়ে কষ্টের জায়গা এগুলো, যেটা হচ্ছে কি বিএনপি আজকে সরকারে আছে, আগামীতে বিরোধী দলে যেতেও পারে। আমরা যেন এটা চিন্তা না করি কে সরকারে কে বিরোধিতা, আমরা যেন এটা চিন্তা না করি। দয়া করে আমরা যেন এটা চিন্তা করি যে এই বাংলাদেশে কালের পরিক্রমায় যেই সরকারে আসুক, যেই বিরোধী দলে থাকুক, কেউ যেন জুলুমের শিকার না হয়, অন্যায় অত্যাচারের শিকার না হয়। আরেকটা জিনিস কি ভাই একটা ভালো কথা বললেন, সেটা হচ্ছে যে আমাদের এই প্রেসিডেন্ট নিয়ে, যে প্রেসিডেন্টকে পারানো যায় তার তো প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, আমরাও তো বলি দরকার নেই, কিন্তু অভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তাকে অভয় দিয়ে রেখেছে বিএনপি, এখনও অভয় দিয়ে রাখছে বিএনপি তাকে সংসদে এনেছে, বিএনপি তাকে স্মৃতিসৌধে নিয়ে যায়। জনাব তারেক রহমান তাকে সাথে করে নিয়ে স্বৈরাচার একটা সাইন সাথে করে নিয়ে তিনি যে স্বৈরাচারের সাফারার, তার পরিবার সাফারার, তার দল সাফারার, তার লক্ষ লক্ষ নেতাকর্মী সাফারার, সেই সাইনটাকে তিনি সাথে করে নিয়ে তার জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় ঘুরেন। এর চেয়ে কষ্টের আর কোনো কিছু হইতে পারে? আমরা আমাদের জায়গা থেকে কি দেখি? আমরা দেখি যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাষ্ট্রপতিকে গিয়ে প্রশ্ন করেন যে আপনি এগুলা কেন করলেন। আবার তিনি আমাদেরকে সংবিধানের যুক্তি দেখান। আপনি আমাকে একটু বলেন না, সংবিধানের কোথায় বলা আছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতিকে এই প্রশ্নটা করতে পারে? এটা তো কখনো তিনি করতে পারেন না, এটা তো তার কোনো ডেকোরামে যায় না। তাহলে যখন প্রয়োজন তখন সংবিধান, আর যখন প্রয়োজন নাই তখন এই সংবিধান কি কোনো কিছু মানি না, এভাবে একটা দেশ কখনো সঠিক পথে আগাতে পারে না। জি রিপন ভাই, আমি যখন সার্জিসের বক্তব্য শুনছিলাম আমি ঠিক অতীতে চলে যাচ্ছিলাম, আমার একটা স্মৃতিচারণ হচ্ছিল। না, আমি বলছি যে 1976 সালে বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় যে প্রচার মাধ্যমটা আছে না, প্রচার মাধ্যমে তো বলে ওটাকে না কি বলে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম, এই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে 1976 সালে আমি কলেজ স্টুডেন্ট হিসেবে বিতর্কে অংশ নিয়েছিলাম। হি ইজ ইয়াং ম্যান, ঠিকই আছে, অ্যাট দ্যাট এজ। অবশ্য আমি তখন কলেজে, তখন ইন্টারমিডিয়েটে পড়ি, ফার্স্ট ইয়ারে, কত 16-17 বছর বয়স আমার। তো আমি ওই 76 সালে আমরা যে স্টাইলে বিতর্ক করতাম, আমার তার কথা শুনে আমার ঠিক 76 সালের দিকে চলে যাচ্ছিলাম, ইমোশন, স্ট্রেস, আই ওয়াজ এনজয়িং, আমার কাছে খুব ভালো লাগছিল। বিশেষ করে অনেক
অনেক আগে ঘটনা। তো আমি যে জিনিসটা বলতে চাই প্রথমত হচ্ছে যে আমি তার শেষের উত্তরটা দেই। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টই বলেছেন যে উনি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছেন, প্রেসিডেন্টের সাথে বিভিন্ন অকেশনে দেখা হয়। আমি অবশ্য এই অনুষ্ঠানগুলো অ্যাভয়েড করি। আই ডোন্ট লাইক টু শেক মাই হ্যান্ডস উইথ হিম, দিস ইজ মাই ক্লিয়ার স্ট্যান্ড। তো উনি বলেছেন যে 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 মহামান্য রাষ্ট্রপতি আপনি এটা আমি যেটা মানে ভিডিও রিলসে দেখি সোশ্যাল মিডিয়াতে, স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করছেন মহামান্য রাষ্ট্রপতি আপনি যেই কি বলে আপনি যে ইয়ে করেছেন, আদেশ দিয়েছেন, সনদ সংক্রান্ত আদেশ দিয়েছেন, আপনি কি এটা পারেন? অর্থাৎ ক্যান প্রেসিডেন্ট সাইন অন ইট অর নট? উনি বলছেন পারি না। তাহলে যে আপনি করেছেন, বলে যে আমাকে পারানো হয়েছে হোয়াট এভার। এটা ব্যক্তিগত আলাপচারিতায় বলতেই পারা যায়। আরো শুনবো রিপন ভাই, আমরা ছোট্ট আরেকটু বিরতি নিতে আচ্ছা, দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। রিপন ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, সার্জিস আলম বলছিলেন যে 31 দফা যেটি আপনারা ঘোষণা করেছিলেন নির্বাচনী ইশতেহারের, বা গত 2-3 বছর ধরে আপনারা এটি প্রচার করেছেন, সেটি বাস্তবায়ন করলেই তো তাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, এর বাইরে তাদের অত বেশি দাবিও নাই। সেই জায়গা থেকে আমি আপনাকে আপনার দর্শকদেরকে আপনার মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের পার্টি অফকোর্স দে উইল হ্যাভ টু ইমপ্লিমেন্ট অল দোজ পয়েন্টস হোয়াট দে হ্যাভ রেজড বিফোর। যে 31 দফা তারা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলেই তো আমরা ভোট চাইতে গিয়েছি। দফা নম্বর 1ই তো সংবিধান সংস্কার কমিশন। ইয়েস, আপনার সেটার জন্যই তো এখন এটা আইনসম্মতভাবে পার্লামেন্ট একটা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠন করার কথা বলে, যে যেই কমিটিতে সব দল থাকবে। এখন কথা হচ্ছে আপনার কি দরকার? আপনার দরকারটা হচ্ছে যে আপনার বাঘটা শিকার করতে পারবে কিনা। এই বাঘটাকে রয়্যাল বেঙ্গল টাইগারই হতে হবে, না ভারতীয় কোনো বনের বাঘ হতে হবে, না আফ্রিকার থেকে বাঘ তো শিকার করাই বাঘের কাজ, তাই না? এখন আমি যেটা বলতে চাই, সংবিধান সংস্কার তো নিঃসন্দেহে হতে হবে, কারণ এটার জন্য তো আমরা লড়াই করেছি, অনেক বিষয়ের জন্য তো লড়াই করেছি। আমরা যদি একটা ভালো রাজনীতি, মানে আমি যেটা বলতে চাই, একটা গণতন্ত্রের জন্য উপযোগী রাজনীতি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করার জন্য উপযোগী রাজনীতি যদি আমরা করতে না পারি, তাহলে তো মানুষের মধ্যে হতাশা থাকবে নাকি, মানুষ এটা মেনে নেবে না। কিন্তু ভালো রাজনীতির দিকে তো আমরা আগাচ্ছি না। ভালো রাজনীতির দিকে আপনাকে আগাতেই হবে। আমি ইট ইজ মাই স্ট্যান্ড। আমি বহু জায়গায় বলেছি, যদি আপনি যদি একটা ভালো রাজনীতির সূচনা এবং সেটা যদি ব্যবস্থা করতে না পারেন, আজকে আমাদের দলের এই কথাটা আমি বহুবার বলছি, আজকে ইটস গুড টু সি আমাদের দলের একজন নেতা, আমারই কলিগ, অ্যানাদার ভাইস চেয়ারম্যান মিস্টার আব্দুল্লাহ মিন্টু, ইজ নাও এ মিনিস্টার। উনি একটা চমৎকার কথা বলেছেন, আজকেই বোধহয় বলেছেন, রাইট? আমি যখন দেখলাম অনলাইনে সেটা, তখন রিপোর্টটা ছিল 9 ঘন্টা আগে, লাইক দ্যাট, তার মানে আজকে অথবা গতকাল, হোয়াট এভার। উনি বলেছেন যে দেশে যদি ভালো রাজনীতি এবং ভালো অর্থনীতির প্রবর্তন না করা যায়, তাহলে অনিবার্যভাবে আবারও আপনার মানে গণঅভ্যুত্থান হবে। আমি এই কথা উনি গতকালকে বলেছেন, আমি বহুবার গত 8 মাস 10 মাস 12 মাস ধরে বলে আসছি, এখন না, মানে আরো 1 বছর ধরে বলে আসছি, গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, সেটা যদি বাস্তবায়ন না হয়, আজকে অথবা কাল না হয় পরশু, 10 বছর 15 বছর 20 বছর পরে এগেইন আরেকটি প্রজন্ম রাস্তায় নামবে। কিন্তু আমার মনে হয় না যে এবার অত সময় নিবে। আমি বলছি তো, আজ না হয় কাল না হয় পরশু, 5 বছরের আগে হবে, 10 বছর হবে। মানুষ তার আকাঙ্ক্ষাকে অপূরণ রাখতে চায়। তার মানে হচ্ছে রিপন ভাই, ভালো রাজনীতির দিকে আমরা ভালো রাজনীতির দিকে আপনাকে এগোতে হবে। ভালো রাজনীতির সূচনা করার জন্যই আমাদের ভালো রাজনীতির সূচনা করবার জন্যই তো জুলাই। আমি বলছি সেটা বাস্তবায়ন করার জন্যই তো আমরা একটা সর্বদলীয় কমিটি করার কথা বলেছি, এই আইনগুলো সংশোধন করার জন্য, এগুলো আরও প্রোজ অ্যান্ড কনস ডিসকাস করার জন্য। এখানে যে গত তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করেছেন, দেখা গেল অনেক কিছু ডিসকাস হয়েছে, সেগুলো যেমন আসেনি, অনেকগুলো ডিসকাস হয়েছে অথচ ভিন্নভাবে এসেছে। সুতরাং সেগুলোকে তো আপনার কিছু সংশোধন তো করতে হবে। আপনি কোনো দেশে, এমনকি বাংলাদেশে যদি আপনি ধরেন, বহু অধ্যাদেশ আপনি 111-এর পরে তখনকার সরকার যে অধ্যাদেশগুলো নিয়েছিল, সেগুলো মোস্ট অফ দেম রিজেক্টেড হয়েছে। অলমোস্ট কিন্তু আপনার 98 অর্ডিন্যান্সেস অ্যাজ ইট ইজ
98 মতো 100 উত্থাপিত হয়েছে, গ্রহণ করা হয়েছে। গ্রহণ করা। 134টার মতো মানে আপনার অধ্যাদেশের মধ্যে 98টা অলরেডি চিন্তা করতে পারেন, নিয়ার অ্যাবাউট 100 অধ্যাদেশ অলরেডি সরকার অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেছে। এটা তো একটা রেয়ার ঘটনা। কিন্তু সব গুরুত্বপূর্ণগুলো তো নো 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 আবার এখানে মানে আমি তার একটু তার মানে হিজ ইয়াং ম্যান, আমি তরুণদের খুব পছন্দ করি, ভালোবাসি, কারণ তাদের স্বপ্নটাকে আমার একজন খুব পছন্দের নেতা আমেরিকাতে আছে, তার নাম হচ্ছে বার্নি স্যান্ডার্স, সিনেটর বার্নি স্যান্ডার্স। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে হোয়াই ইয়াং পিপুল সাপোর্টস হিম। বার্নি স্যান্ডার্সের মতো একটা প্রায় 85-90 বছর বয়স্ক মানুষকে ওখানকার যুবকেরা, মার্কিন যুবকেরা কেন পছন্দ করে। তো ওয়ান অফ দ্য রিজন হোয়াট আই ফাউন্ড, এক্সকিউজ মি, সেটা হলো ওই তরুণদের স্বপ্নের কথা বার্নি স্যান্ডার্স, ওই প্রবীণ মানুষটি, বৃদ্ধ মানুষটি বলেন। আমি বয়সে নিঃসন্দেহে তাদের দ্বিগুণের বেশি বয়স আমার, তাই না? কিন্তু আমি ওই বার্নি স্যান্ডার্সের মতো এখনকার তরুণদের, যুবকদের মতো স্বপ্ন দেখি এই দেশটাকে নিয়ে। আমি যে কথাটি বলতে চাই যে আমাদের যে সংবিধান সংশোধন কমিটি যেটা পার্লামেন্টে করার কথা বলা হয়েছে, সেখানে রাজনৈতিক দল সবাই মিলে যদি অংশ নেন, তাদের বেস্ট মানে প্রপোজালসগুলো তারা যদি দেন, দেশের জন্য একটা চমৎকার জিনিস হতে পারে। আপনাকে ইউ ডোন্ট নিড টু হায়ার এনি এক্সপার্ট পিপল ফর কনস্টিটিউটিং এ কমিশন গঠন করতে। আপনার কাছ থেকে শুনবো আবার রিপন ভাই, আমরা একটু সার্জিস আলম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। সেগুলো করা হবে বলছেন রিপন ভাই, এবং ইমিডিয়েটলি করা হবে, এবং ভালো রাজনীতি সূচনা করা না গেলে আবারও তিনি অভ্যুত্থানের একটা আশঙ্কা করছেন। সারা ভালো রাজনীতি আমরা শুরু করতে পারলাম না কেন, এখনো পারবেন না কেন, সেটা আপনি জুলাইয়ের রক্ত বা জুলাইয়ের দগদগে ক্ষত তো এখনো শুকায়নি। আমার কাছে যেটা মনে হয় ভাই, এই ভালো রাজনীতি শুরু করার সুযোগ আমাদের বর্তমান বিরোধী দল পেতে পারতো, বিএনপি পেতে পারতো। জনগণ তাদের জায়গা থেকে আমার কাছে এটা মনে হয় সর্বশেষ বারের মতো বিএনপিকে এই সুযোগটা দিয়েছে। এই সুযোগ কিন্তু জনাব তারেক রহমানের পাওয়ার কথা ছিল না, এই সুযোগটা ছিল বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়ার এই সুযোগটা, তার ওই সাফারিংস, তার ওই জেলখানায় এই বৃদ্ধ বয়সে নিরপরাধ একটা মানুষ, একজন মহিলা মানুষ দিনের পর দিন জেলের ভিতরে থেকে এভাবে অসুস্থ হয়ে মারা গেলেন, সেই সুযোগটা উপরি পাওনা হিসেবে তারেক রহমান পেয়েছেন জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে। তারেক রহমান যদি এই সুযোগটা কাজে লাগাতে না পারেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিএনপিকে এটার জন্য সাফার করতে হবে, আগামীতে বাংলাদেশকে সাফার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে তাদের উপরে আস্থাটা রাখতে চেয়েছিলাম, স্টিল এখন পর্যন্ত রাখতে চাই আমরা, কিন্তু যখন আমরা তাদের কথার সাথে কাজের মিল পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে রাস্তায় পর্যন্ত আমাদের যেতে হয়েছে, রাজনৈতিক কর্মসূচি করতে হয়েছে। যেমন আপনি দেখেন, তাদের এই যে তাদের যে 31 দফা, এখানে স্পষ্ট করে লেখা, তারা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে স্বশায়িত করতে চায়, ক্ষমতাবান করতে চায়। তারা কি করলো, একটা নির্বাচিত সরকার আসলো, তাদের তো এসে প্রথম এই স্থানীয় যে জায়গাগুলো, এগুলোকে আরও শক্তিশালী করার জন্য স্থানীয় নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু তারা কি করলো, স্থানীয় জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার এই যে জায়গাগুলো কিংবা সিটি কর্পোরেশনের জায়গাগুলো, স্পেশালি জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে, তারা তাদের দলীয় যে নেতাকর্মীরা নির্বাচনে হেরে গিয়েছে, জাতীয় নির্বাচনে, কিংবা যারা বঞ্চিত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করা শুরু করলো। স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের দলীয় লোকজন পুনর্বাসন করার জায়গা, প্রথম প্রতারণা। দ্বিতীয় জায়গা, তারা তাদের জায়গা থেকে, আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, দেশের অর্থনীতি ভঙ্গুর, তারাও বলছে, আমরা বলছি, এই ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা উচিত ছিল, কিন্তু এমন একটা মানুষকে করলো যে মানুষটি তার দলীয় নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিল, যেই মানুষটি নিজে একজন ঋণ খেলাপি, যে মানুষটা একজন গার্মেন্টস ব্যবসায়ী। এই মানুষটা, একজন ঋণ খেলাপি মানুষকে আপনি গভর্নর দিয়ে কি আশা করেন বাংলাদেশটাকে আপনি ঋণ খেলাপি বানাবেন? এটা তো আমাদের স্বপ্নের সাথে প্রতারণা। আমরা যখন আমাদের জায়গায় দেখি যে তারা বাংলাদেশকে শিক্ষার দিক থেকে গুণগত মানে বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে চান, আমরা দেখলাম তারা আসার সাথে সাথেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আগের যারা অন্তর্বর্তীকালীন সময়ের ভিসি ছিলেন তাদেরকে নামিয়ে তারা দলীয় ভিসি নিয়োগ দেওয়া শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যিনি উপাচার্য, তিনি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক। তাহলে শিক্ষা হলে কি তারা শেষ করি, হ্যাঁ বলতেছি, ফাইন।
না, আমাদের কথাটা এই জায়গায়, দলীয় হলে সমস্যা কি সমস্যা এই জায়গায় না। আমাদের কাছে কি দলীয় মানুষটা ছাড়া যোগ্য মানুষ ছিল না? আমরা যখন ওই দলীয় মানুষটাকে ওইখানে দেখি, ওই দলীয় মানুষটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সার্ভ করার আগে চোখের সামনে এই স্বপ্ন দেখে যে কিভাবে আমার দলকে সার্ভ করে পরের বার আমি আমার এলাকার এমপি হইতে পারি। এরকম অসংখ্য আওয়ামী লীগের আমলে আমরা ভিসিকে দেখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিল মিজানুর, তিনি বলতেন যে আমার ভিসিশিপ লাগবে না, আমি যুবলীগের সভাপতি হইতে চাই। তো আমরা তো বাংলাদেশের এত বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের মানুষদেরকে দেখতে চাই না। তাদের হাতে কি এরকম মানুষ নাই? বাংলাদেশে এরকম শিক্ষাবিদ নাই? তিনি তার জায়গা থেকে রাজনীতি করুক, আর যেই মানুষটা শুধু শিক্ষা নিয়ে থাকবে সেই মানুষটাকে ওইখানে দিক, তার এই কাজগুলো করতে পারতো, কিন্তু করে নাই। এবার দেখেন কেন আমরা মনে করছি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। বিএনপি তাদের জায়গায় এই 31 দফায় যে শব্দগুলো লিখেছে, যেগুলোর তারা নিজে, যেগুলোর দ্বারা জুলুমের শিকার হয়েছিল, এই জিনিসগুলো হচ্ছে মানবাধিকার, গুম, পুলিশের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল, কোর্টের আদালতে মিথ্যা মামলায় চক্কর কাটতে হয়েছে, দুদকের দ্বারা মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে, ব্যাংকের মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মামলায় ঢুকে দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো বললাম, এই প্রত্যেকটা সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। যখন এই জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে দেখি, তখন আমরা হতাশ হই এবং আমরা মনে করি যে তারা ক্ষমতা এসে ক্ষমতার মোহে তারা জনগণের সাথে আবার নতুন করে প্রতারণা করা শুরু করছে। আমি একদম স্পষ্ট করে বলি, জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রধানমন্ত্রী হিসেবে তাকে তোষামোদি করে কোনো কথা আমরা বলবো না। একটু আগে ভাই যে কথাগুলো বললেন, এটা ওনার স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ড বিএনপির এখন অসংখ্য মানুষের আছে, যে এই মানুষগুলো বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন, যে মানুষগুলো জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, তারা ওই জাতীয়তাবাদটাকে ধারণ করেন। কিন্তু এই বর্তমান সংসদে, 26-এর সংসদে ওনার স্ট্যান্ড আর বিএনপির দলীয় স্ট্যান্ড, ক্ষমতাসীন দল বিএনপির দলীয় স্ট্যান্ডে আমরা মিল পাই না। এই জায়গাটাতে আমাদের সমস্যা। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো আরো একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে সার্জি সালাম, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনার হতাশ হয়ে যাচ্ছেন বিএনপির বর্তমানে স্ট্যান্ড এবং জিয়াউর রহমানের বিএনপির স্ট্যান্ড এক না, মিল খুঁজে পাচ্ছেন না। কোন কোন জায়গায় বড় অমিল পাচ্ছেন? অধিকাংশ জায়গা অমিল পাচ্ছি, এবং হতাশ শুধু আমরা হচ্ছি না, বিএনপির অ্যাকচুয়াল বিএনপি পন্থী, বাংলাদেশ পন্থী যে মানুষরা, তারা হতাশ হয়ে যাচ্ছে। ইভেন আমি এখানেই ধরেন বলি, সাপোজ ভাই আছেন বা আমি, অসংখ্য বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে কথা হয়েছে, টকশো করা হয়েছে, এমনও অনেকজন বলে ফেলেছেন যে তোমরা তো তোমাদের মনের কথাটা বলতে পারো, এই জন্য কথা বলা তোমাদের জন্য সহজ হয় টকশো টেবিল থেকে সব জায়গায়। আমরা মনে যেটা বিশ্বাস করি আমরা ওইটা বলতে পারি না দলীয় কারণে, বললে দলের বিপক্ষে চলে যাবে, এই জন্য আমরা সব জায়গায় ঠিকমতো বলতে পারি না। আই মাস্ট সে হি ইজ নট এ গুড লিডার, হি ইজ নট এ গুড লিডার। কারণ যিনি আমাদের দলটা এত ডেমোক্রেটিক যে সে যদি ভিন্ন, মানে কি সাবজেক্টকে আলোচনায় আছেন? আচ্ছা সরি, আমি সমস্যা নেই, না, সেটা হচ্ছে কি যে আমাদের দলের মধ্যে কিন্তু দলের মধ্যেই ভিন্ন মত প্রকাশ করার মতো এত স্কোপ আছে, এত ডেমোক্রেসি বিষয়টা প্র্যাকটিস করে। আমি যদি তার নির্বাচনী এলাকায় তিনি যার সাথে প্রতিনিধিত্ব করেছেন, নওশাদ জামির, ব্যারিস্টার নওশাদ জামিরের কথা যদি আমি বলি, নওশাদ জামিরের উপর আমি গতকালকে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, এবং একদম আমি বেশ লেট নাইটে খুব মনোযোগ দিয়ে আমি পুরো শব্দগুলো পড়ছিলাম। অ্যাজ এ মেম্বার অফ দ্য কমিটি পার্লামেন্টে তিনি এই যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তিনি যে ভিন্ন মত পোষণ করেছেন, ভিন্ন মত প্রকাশ করেছেন, ভিন্ন মত পোষণ করেছেন, ভিন্ন মত প্রকাশ করেছেন এবং লিখিত বক্তব্য দিয়েছেন, এটা একমাত্র বিএনপির মতো রাজনৈতিক দলে এই গণতান্ত্রিক চর্চাটা করা সম্ভব। এটা প্রেসিডেন্ট জিয়ার আমলে করা গেছে, ম্যাডামের সময় করা গেছে, তারেক রহমানের না, ইয়েস হবে। ওই কথাটা আমি আবারও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে গুম কমিশন বলেন, মানবাধিকার কমিশন, ইয়েস হি ইজ রাইট, সবচেয়ে সাফারার, কিন্তু বিএনপি এটাকে মোর রিফাইন্ড ওয়েতে, আরো এফেক্টিভ ওয়েতে বিএনপি এটা প্রেজেন্ট করে। আমরা একটু এটা নিয়ে হতাশা, ওই লাইনটা থেকে শুরু করি। বিএনপি মোর রিফাইন্ড অ্যান্ড ইফেক্টিভ ওয়েতে এটাকে উপস্থাপন করতে চায়, তাহলে আমার কথা হচ্ছে এটা ঐকমত্য কমিশনে করলো না কেন? সেখানে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি তার জায়গা থেকে প্রত্যেকটা অধিবেশনে বা প্রত্যেকটা ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাহলে সেখানে করেন নাই কেন? আমরা মনে করি যে বিএনপি এখন তাদের জায়গা থেকে এটা
মোর ইফেক্টিভলি এটাকে করবে না, রিফাইন্ড ওয়েতে করবে। কোনভাবে রিফাইন্ড ওয়েতে? বিএনপির মতো করে রিফাইন্ড ওয়েতে, সুবিধাজনক অবস্থায়, যেন তারা ক্ষমতায় সুবিধাজনকভাবে এই জিনিসগুলো যেন তাদের বাধা না হয়ে দাঁড়ায়, মানে তারা যাতে উপভোগ করতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা করে বিএনপি যখন এই ক্ষমতার পরিবর্তনটা হবে, বিএনপির আবার সুযোগ হবে না এটা ঠিক করে যাওয়ার। এবং এই কাজগুলো যদি করে যায়, বিএনপি পরের বার ক্ষমতা আসার চিন্তা করতে পারে না। সেটা তারা যদি এবার সরকারি দলও হয়, পরের বারও তারা কখনোই জনগণ তাদেরকে ওই রায়টা দিবে না। তো তখন তারা এটা কেন ভুলে যাচ্ছে? তারা এটার ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে যদি ভালো ওই ধরনের উদারমনা রাজনৈতিক দল না হয়। তো আসলে দিন শেষে আমাদের কথাটা কি, যে আমরা আমাদের জায়গা থেকে চাই যে বিএনপি যেন তাদের এই পূর্বের যে দিনগুলি, আপনি দেখেন, আমরা শেষ করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, আমি শুধু কয়েকটা লাইন বলে শেষ করি, যে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে বলে গিয়েছেন যে এই যে সংবিধানটা, এই সংবিধান যখন জনগণের সরকার আসবে, এই সংবিধান ছুঁড়ে ফেলবে। জনাব তারেক রহমান কয়েক বছর আগে, না এটা শুনেন, এটা হচ্ছে কি, আপনি দেখেন কয়েকদিন আগে জনাব তারেক রহমান একটা বক্তব্য আছে, কয়েক বছর আগে তিনি তার জায়গা থেকে একদম স্পষ্ট করে বলেছেন, আমার ফোনে ভিডিও আছে, যে এই সংবিধানটা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা। এবং যারাই তাদের সাফারার ছিল ওই টাইমে, আমাদের মহাসচিব সাহেব থেকে শুরু করে রুহুল কবির রিজভী সাহেব, প্রত্যেকের এই স্টেটমেন্ট আছে, প্রত্যেকটার ভিডিও স্টেটমেন্ট আছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই অতীতটাকে খুব দ্রুত ভুলে যাওয়া শুরু করছি। এবং বিএনপি সামনে থেকে যদি এই জিনিসটা করে, এটার জন্য বিএনপিকে সাফার করতে হবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে, এককভাবে শুধু একটা দল তো সাফার করবে না, এটার জন্য দেশকে সাফার করতে হবে, মানুষকে সাফার করতে হবে। তো এই জন্য ভাই যেমন শুরুতে একটা জাস্ট কথা বলেছিলেন, আমি নোট করে রেখেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে এরকম, যে একতরফাভাবে এই ইন্টারিম এই রেফারেন্ডামটা দিয়েছে, গণভোটটা দিয়েছে। ফ্যাক্ট হচ্ছে কি, এই কথাটাই কিন্তু যৌক্তিক কথা না, এবং এই কথাটা কিন্তু সত্য না। এটার গণভোট যে হবে, এটা সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত হয়েছে। বরং জনাব সালাউদ্দিন আহমেদ, আমি শেষ করি, হ্যাঁ ঠিক আছে, বরং জনাব সালাউদ্দিন আহমেদ এটা নিয়ে যুক্তিতর্ক করেছে যে গণভোটটা নির্বাচনের দিন হইতে হবে। আমরা বলেছি না, গণভোটটা আগে হইতে হবে। এটা এখন আবার সংসদে গিয়ে বলতেছে, সংসদে যাওয়ার আগে বলেছিল জুলাই সনদ আমরা মানি, গণভোটও মানি। সংসদে গিয়ে বলতেছে যে না, সেই গণভোট না, ওই আমাদের যে নির্বাচনের ভোট, ওইটাতে আমরা জিতেছি, ওই ভোট দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবো। আমরা জুলাই সনদের পক্ষে আছি, কিন্তু গণভোট অবৈধ। কয়দিন পরে দেখবেন জুলাই সনদ তাদের সামনে যখন আসবে বাস্তবায়ন করার জন্য, তখন এটাকে তারা সংশোধনীতে পাঠাবে। যেই সংশোধনী এসে অন্য কেউ এসে আবার উচ্চ আদালতে নিয়ে বাতিল করে দিতে পারে। এভাবে পুরো রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো সাহসিকতা কিংবা দুঃসাহস বা অপসাহস এটা যেন বিএনপি না দেখায়। এর জন্য বিএনপিকে তাদের জায়গা থেকে সাফার করতে হবে, বাংলাদেশকে সাফার করতে হবে। রিপন ভাই শেষ করবো। আমি যদি এভাবে বলি যে মানে বারবার একটা মিসকোট করা হয় ম্যাডামের নামে বা আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে, যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বা মানে এটা আওয়ামী এজেন্ট ইত্যাদি। আমি যদি বলি, ধরে নিচ্ছি তর্কের স্বার্থে যে আমরা সংবিধানটা ছুঁড়ে ফেলে দিলাম, তা আমাদের একটা নতুন সংবিধান বানাতে হবে। তো নতুন সংবিধান বানানোর ক্ষেত্রে এই প্রজাতন্ত্রের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা রাখবো নাকি এটাও ফেলে দেবো? এটা তো অবশ্যই রাখবো। তাহলে সংবিধান সব ফেলে দেওয়া যায় না। যেমন সংবিধান সব ফেলে দেওয়া যায় না বলেই যেমন আপনার তাদের দলের দুজন নেতা, এই যে মিস্টার চুপ্পু, আমি ওই নামটা বলতেই পছন্দ করি, তো মিস্টার চুপ্পু যখন প্রেসিডেন্ট হিসেবে যখন ইউনূস সাহেবকে শপথ পড়ি, সো লাকি যে তিনটা সরকারকে তিনি শপথ পড়িয়ে ফেলেছেন। বিশাল ব্যাপার, কিন্তু এটা অন্য কোনো জায়গায় এরকম একটা ছোট কথা। তো যাই হোক, তো সংবিধানের যে সমস্ত যেই বিষয়গুলো এখন পর্যন্ত গণবিরোধী বলে আমাদের মনে হবে, আমাদের বলতে আমি সবার কথা বলছি, মনে হবে সেই জিনিসগুলো তো অবশ্যই আমরা সংশোধন করব। সেইগুলো ছুঁড়ে ফেলবার কথা বলা হয়, নিশ্চয়ই সেগুলো তো থাকবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যেমন সংস্কার এবং সংশোধন, ভেরি ট্রিকি ওয়ার্ড। কাজটা কিন্তু একই। আপনি যে সংস্কার করবেন, কি সংস্কার করবেন? আপনি সার্টেন চেঞ্জেস আনবেন, এই তো বিষয়টা, তাই না? তো এটা তো আপনি যদি সবাই যদি ঐক্যমতের ভিত্তিতে যদি আপনি এটাকে যদি আপনি কারেক্ট করেন, বা যদি মনে করেন ইনকারেক্ট আছে, এটা আপনি কারেক্ট করবেন। বাংলাদেশে তো কোনো রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়া যখন আমাদের পার্টির চেয়ারপারসন ছিলেন, কেউ কি জিজ্ঞেস করেছিল যে আপনি যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন আপনার মেয়াদটা কমিয়ে দিতে হবে অথবা প্রেসিডেন্টকে আরও একটু ক্ষমতাবান করতে হবে? কেউ তো বলেনি। এই যে 31 দফা যে অনেকগুলো প্রমিসেস আমরা করেছি, ন্যায়পাল গঠন করতে, এই কথাগুলো তো আমরা স্বপ্রণীতভাবেই বলেছি। আমি তাকে বলো, অসুবিধা নেই, স্বপ্রণীতভাবেই আমরা এই কাজগুলো করেছি। আমি মানে তাকেও আশ্বস্ত করতে চাই
এবং আপনার দর্শকদেরকে আমরা আশ্বস্ত করি, যেহেতু মানে আমি মনে করি আমি রুলিং পার্টি রিপ্রেজেন্ট করি, আমি একটা দল করি, আমার দলটি ক্ষমতায় গেছে, এই জন্য অনেকে বলে সরকারি দল, রুলিং পার্টি, এই শব্দগুলো আমার কাছে ভালো লাগে না। তো আমি যেটা আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যে আমরা নিঃসন্দেহে 31 দফা আমরা অক্ষর অক্ষরে পালন করব, এক। দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই সনদে আমাদের পার্টি যেই বিষয়গুলোতে একমত পোষণ করেছে সেখান থেকে আমাদের সরে আসার কোনো স্কোপ নেই। যে অধ্যাদেশগুলো সাময়িকভাবে বাতিল করেছে, অর্থাৎ গ্রহণ করা হয়নি, লাইক গুম কমিশনের কথা বলেন, মানবাধিকার কমিশনগুলোর কথা বলেন, মোর ডেমোক্রেটিক ওয়েতে আরো অ্যাকাউন্টেবল করার জন্য নিঃসন্দেহে আমরা ভালো কিছু প্রেজেন্ট করব। আশা করি স্যারদের সাথে দেখা হবে। আমার মনে হয় সংবিধান সংশোধন আর সংস্কারের জায়গায় যখন সংশোধনী আসে তখন এটা হচ্ছে একটা ফাঁদ। সংবিধানের বেসিক স্ট্রাকচার থিওরি অনুযায়ী সংবিধানের বেসিক জিনিসগুলো সংশোধনী করে যদি পরিবর্তন করা হয়, উচ্চ আদালতে গিয়ে এগুলো বাতিল হয়ে যেতে পারে। দিন শেষে পুরো জুলাই সনদটা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি সংস্কার করা হয় বেসিক স্ট্রাকচারগুলো, তখন এই জিনিসটা ওই জায়গাটাতে স্থায়ী হয়, এবং যেটা চাইলেও পরবর্তীতে উচ্চ আদালত তার মন চাইলেও আর ওটা বাতিল করে দিলে এটা কখনো সম্ভব হবে না। জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ। 2 সেকেন্ড বলতে পারবো? একেবারেই 2 সেকেন্ড, একদম 2 সেকেন্ডই বলবো। গণভোট, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গণভোট হলো এবং অনেক কিছু আমরা সংবিধানে যুক্ত করলাম। আপনার কি মনে আছে সেগুলো বাদ দিয়ে দিয়েছিল শেখ হাসিনা? জি, সংশোধনী ছিল না, সেগুলো সংশোধনী না, লাইক আল্লাহর প্রতি সার্বভৌমত্ব, মৌলিক পরিবর্তন ছিল, সেগুলো পর্যন্ত। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ সারজিস আলম, আপনাদের দুজনকেই। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।